মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘার জগন্নাথ, অন্যদিকে নিজেকে মোদির বাচ্চা হিসেবে দাবিদার শুভেন্দু অধিকারীর ভারতনাথের বন্দনা নিয়ে দরজা বেশ জমে উঠেছে। শুভেন্দুবাবু শিশিরে কিবাব হয় বলে রামনামের সমুদ্রে শয্যা পেতেছেন, এটা দেখে অবাক হওয়ার কিচ্ছু নেই। এই বাতাবরণে একটা প্রশ্ন আগেও উঠেছিল, আবার নতুন করে উঠেছে, পুরীর মন্দির কি আদৌ হিন্দু মন্দির? আগের পর্বেই বলেছি, যে স্বামীজির হিন্দুত্বে রাজ্যের মুখ্যমন্ত্রী আস্থা রাখেন, সেই স্বামী বিবেকানন্দ কিন্তু তার বাণী ও রচনা গ্রন্থের পঞ্চম খণ্ডে লিখেছেন, পুরীর মন্দির ছিল বৌদ্ধ মন্দির, যা ছিনিয়ে নিয়েছে হিন্দুরা। এমন অনেক বৌদ্ধ মন্দির নিজেদের দখলে নিয়েছে হিন্দুরা। দীনেশচন্দ্র সেনও তো আরেক বিস্ফোরক তথ্য দিয়ে লিখেছেন, বৌদ্ধ সংস্কৃতি হিন্দুরা শুধু কেড়েই নেয়নি, ঋণ স্বীকার পর্যন্ত করেনি। হরপ্রসাদ শাস্ত্রীও সেই একই কথা বলেছেন। এরা কিসের ভিত্তিতে এমন মন্তব্য করেছেন, সেই প্রসঙ্গে পরে আসছি। প্রথমে দেখে চলুন আর কে কে এই প্রসঙ্গে মন্তব্য করেছেন। রবীন্দ্রনাথের বুদ্ধদেব একটি গ্রন্থ, যা বিশ্বভারতী থেকে প্রকাশিত হয় 1400 সালে। সেখানে তিনি উল্লেখ করেছেন, শঙ্করাচার্যের অদ্বৈতবাদ বৌদ্ধ দর্শনের সহায়তায় পরিপুষ্টি লাভ করেছে। রবীন্দ্রনাথ লিখেছেন, বৈষ্ণবদের রথযাত্রা উৎসবটিও বৌদ্ধ উৎসব, তাই বৌদ্ধ ধর্ম পতনের পর বৌদ্ধ মন্দিরই বৈষ্ণব দেবতার মন্দিরে পরিণত হয়। সাথে সাথে বুদ্ধের পদচিহ্ন বিষ্ণুর পদচিহ্নে রূপান্তরিত হয়। এবার দেখি চলুন প্রমথ চৌধুরী কি বলেছেন। প্রমথবাবু তার প্রত্নতত্ত্বের পারস্য উপন্যাস প্রবন্ধে লিখেছেন, যাকে আমরা হিন্দু সভ্যতা বলি, সেটি একটি অবার্চীন পদার্থ। বৌদ্ধ সভ্যতার পাকা বুনিয়াদের ওপর তা প্রতিষ্ঠিত। আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ গ্রন্থে অমলেশ ত্রিপাঠী লিখেছেন, জগন্নাথের মধ্যে সমন্বয় হয়েছিল শবর জাতির টোটেম, উপাসনা, বৌদ্ধ ত্রিরত্ন, পূর্ব উপকূলে পূজিত নৃসিংহ, পশ্চিম উপকূলে পূজিত কৃষ্ণ, বলরাম ও সুভদ্রা। আরও বিস্ফোরক কথা লিখেছেন অতুল কৃষ্ণ বিশ্বাস, তার পাপ আজিকার নহে, তাহার চিহ্ন ইতিহাস জোড়া। দেশ পত্রিকার চিঠিপত্র কলমে 1998 সালে এবং দেশের 15/11/1997 সালের সম্পাদকীয় রচনায় মন্দিরে মন্দিরে অমানবিকতার পাপ রচনার পরিপ্রেক্ষিতে একটি চিঠি লিখেছিলেন। সেখানে লিখেছেন তিনি, 1803 সাল জগন্নাথ দেবের এক শ্রেষ্ঠ পাণ্ডা ওড়িশা বিজয়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে দূত পাঠিয়ে ইংরেজদের মন্দির অধিগ্রহণ করার জন্য অনুরোধ করেন। ইংরেজরা অতঃপর মন্দিরটি অধিগ্রহণ করেন। তিনি আরও লিখেছেন, 1809 সালে আইন করে মোট 17টি জাতির হিন্দুর জগন্নাথ মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরদের পিরালি বংশ, রাজবংশী, সুরি, নমশূদ্র, মাছুয়া, বাগদি, চামার, ডোম, ভুইমালি ও হারি অন্যতম। অথচ ভারতবর্ষের স্বাধীনতা হননকারী ইংরেজকে ব্রাহ্মণ পুরোহিতরা সানন্দে জগন্নাথ মন্দিরের অভ্যন্তরে পথ দেখিয়ে নিয়ে যায়। আমরা অনেকেই জানি না, ব্রিটিশ সম্রাটের মুকুট, মহামূল্য উজ্জ্বলতম হীরা কোহিনূর পুরী জগন্নাথ মন্দিরের ব্রাহ্মণ পুরোহিতরা 19 শতাব্দীতেই ইংরেজ কর্মচারীদের হাতে তুলে দেয়। এবার চলুন দেখা যাক এইসব বিধক্ত মানুষজন কিসের ভিত্তিতে বলেছেন যে পুরীর মন্দির বৌদ্ধ মন্দির। পুরীর মন্দির উড়িষ্যায়, ইংরেজিতে বলা হয় ওড়িশা। ওড়িয়া শব্দটি সংস্কৃত অন্ধ্র শব্দের অপভ্রংশ। অন্ধ্র এখানকার আদিম ভূমিপুত্র। গ্রিক ঐতিহাসিক প্লিনি বলেছেন, ওড়িশার প্রধান উপজাতি ম্যালোডেস ও সুপারি, এরাই মুন্ডা ও শবর। আর্য সভ্যতার আগ্রাসনে পিছু হটে আদিবাসীরা। এই ঘটনা পৃথিবীর সর্বত্রই। তীর্থ দর্শনে হিন্দুরা পুরীতে আসেন জগন্নাথ দেবের দর্শন করতে, অথচ শবরদের দাবি মতো তাদের ধর্মবিশ্বাস, শাস্ত্র, দেবদেবী হিন্দুদের থেকে আলাদাই ছিল। বেদে এই ভূমিপুত্রদের দস্যু ও ম্লেচ্ছ বলা হয়েছে। এই ওড়িশাতে আদিবাসীদের ধর্ম ছাড়া প্রথম যে ধর্মের আগমন হয় তা ছিল জৈন ধর্ম। জৈনদের দাবি, জগন্নাথ আসলে ঋষভদেব বা পার্শ্বনাথের প্রতিভূ। পণ্ডিত নীলকণ্ঠ দাশু লিখে গেছেন,
কলিঙ্গ উপকূলে যে কালো পাথরটি পাওয়া যায় সেটি আসলে জৈন প্রতীক। পরে যার নামকরণ হয় নীলমাধব। নীলমাধব নামটি এসেছে মহাযানী বৌদ্ধদের শূন্যবাদ মতের প্রভাবে। নীল অনস্তিত্ব ও ঘন কালো, মা সৃজন শক্তি পিতাভ, ধব দাস্য বা বিশ্বপ্রপঞ্চ সাদা। মন্দিরের সুদর্শন চক্রটি প্রথমে জৈনদের, পরে বৌদ্ধদের ধর্মচক্র বলা হয়। বৌদ্ধরা দাবি করেছিলেন জগন্নাথ মূর্তিটি আসলে বুদ্ধ মূর্তি, যার মধ্যে ধর্ম, সংঘ, বুদ্ধ তিনের প্রকাশ। হিন্দুরা কি তাই বাধ্য হয়ে বুদ্ধকে বিষ্ণুর নবম অবতার হিসেবে মান্যতা দিয়েছে? ভুলে গেলে চলবে না, বুদ্ধদেব কিন্তু ভগবানে বা সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিলেন না। আর্য প্রভাবিত হিন্দু ধর্মের সমর্থকেরা তাই অনার্য ও ম্লেচ্ছদের সঙ্গে আপোষে যেতে বাধ্য হন, এমনই মত অভিজ্ঞ মহলের একাংশের। গুরুত্বপূর্ণ আরেকটি কথা, হিন্দুদের দেবদেবীর মূর্তি মূলত পাথরের নয়তো মাটির। এক্ষেত্রে জগন্নাথ মূর্তিত্রয় কাঠের। প্রশ্ন ওঠে মূর্তি পরিকল্পনা নিয়েও। ভিন্ন দেখতে এই মূর্তিত্রয়ের রহস্যই বা কী? নৃতত্ত্ববিদদের গবেষণা বলছে শবরেরা আদিম কোল জাতির অন্তর্গত। শবরদের মধ্যে দুটি শ্রেণী, এক পার্বত্য শেওড়া, দুই সমতলী শেওড়া। পার্বত্য শবরেরা জাদুটো নয়, অর্থাৎ কালো জাদুতে বিশ্বাসী ছিলেন। অন্যদিকে সমতলী শবরেরা আর্যদের আধিপত্যে প্রভাবিত হয়ে হিন্দু হয়ে যান। নিজস্ব ভাষা ভুলে ওড়িয়া ভাষাকেই মাতৃভাষা করে নেয়। প্রাচীন ইতিহাস বলে শবর বা শেওড়া উপজাতি জগন্নাথের দইতা, অর্থাৎ আপনজন। পুরীর অন্যতম আরাধনার উৎসব রথযাত্রা। রথ প্রথমে ছিল সূর্যদেবের, গ্রিক পুরাণও তাই বলছে। খ্রিস্টীয় ৪র্থ শতাব্দীতে পশ্চিম চীনের সুইংকিও প্রদেশে বুদ্ধ মূর্তিকে রথে বসিয়ে রথযাত্রা উৎসব হতো। জায়গাটির নাম ছিল খোটান। প্রথমে খোটানের রাজা রথের পথে জল ছিটিয়ে ঝাড়ু মেরে পরিষ্কার করতেন। চীনের পরিব্রাজক ফাইহিয়েন তার চাক্ষুষ অভিজ্ঞতা লিপিবদ্ধ করে গেছেন। খ্রিস্টীয় ৭ম শতাব্দীতে ওড়িশায় বৌদ্ধ প্রভাব বাড়তে দেখেছেন আরেক চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং। অন্যদিকে জৈনদের দাবি রথযাত্রা তাদের উৎসব। জৈন তীর্থঙ্করের নামের শেষে নাথ যোগ হয়, যেমন আদিনাথ, পার্শ্বনাথ, ঋষভনাথ। এই নিয়মেই জগন্নাথ। জগন্নাথ মন্দিরেও রয়েছে জৈনবাদীদের সপক্ষে আরও প্রমাণ। মন্দিরে জগন্নাথ দর্শনে পেরোতে হয় ২২ ধাপের সোপান। জৈনরা বলেন এই ২২টি ধাপ ২২টি পাহাড়। ২২টি সিঁড়ি হল ২২টি পাপ। প্রথম ৫ সিঁড়িতে পঞ্চ ইন্দ্রিয় পাপ, দেখার পাপ, শোনার পাপ, ঘ্রাণের পাপ, স্বাদের পাপ, ছোঁয়ার পাপ। পরবর্তী ৫টি সিঁড়ি প্রাণের প্রতীক। পরবর্তী ৫টি সিঁড়ি পঞ্চভূত, পৃথিবী, জল, আগুন, বাতাস ও আকাশ। পরের দুটি হল বুদ্ধি ও অহংকার। এই ২২টি ধাপ অতিক্রম করলেই দেবদর্শন। অন্যদিকে ভগবত পুরাণ মতে ২২টি সিঁড়ি ২২ পহচা। এই ২২ অবতার হলেন চতুরাসন, নারদ, বরাহ, মৎস্য, মঞ্চ, নারায়ণ, কুর্ম, প্রসীনগর্ভ, দত্তাত্রেয়, পৃথু, রাসভ, নরসিংহ, ধন্বন্তরী, মোহিনী, বামন, পরশুরাম, রাঘবেন্দ্র, বৎস, বলরাম, কৃষ্ণ ও কল্কি। ভিন্ন মতে ২২টি সিঁড়ি হল যোগ দর্শনের ২২টি তত্ত্ব, যেমন পঞ্চভূত, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার ইত্যাদি ইত্যাদি। রথযাত্রা যেমন জৈনরা নিজেদের বলে দাবি করেন, বৌদ্ধদের দাবিও এক। শঙ্করাচার্য মোটামুটি সন্ধির প্রস্তাব দিয়ে বিষ্ণুর অবতার হিসেবে বুদ্ধদেবকে মেনে নেন। শোনা যায় বৌদ্ধ ও হিন্দু ধর্মের সমর্থকদের সাঁড়াশি চাপে জৈন ধর্ম ওড়িশা তথা পূর্ব ভারত থেকে পিছু হটে। পৃথিবীর পূর্ব গোলার্ধে ২০ থেকে ২২ জুনের আষাঢ় মাসে কর্কট ক্রান্তির লগ্ন সূচিত হয়। দিন হয় দীর্ঘতম, রাত্রি ক্ষুদ্রতম। সূর্যের আরাধনার প্রকৃষ্ট সময়। সূর্যের এই আয়ন বা চলনই জগন্নাথের রথযাত্রা উৎসবের মধ্য দিয়ে পালিত হয়। প্রত্যেক বছরই তাই রথযাত্রার তিথি কর্কট ক্রান্তির অংশে পড়ে।
বৌদ্ধ, জৈন বা হিন্দু যারাই রথযাত্রা তাদের উৎসব বলে দাবি করুন না কেন, রথ মূলত সৌর দেবতারই। সূর্যের তিন রূপ, জগন্নাথ কৃষ্ণাভ, স্বয়ং সূর্যের রূপ, সুভদ্রা দীপ্ত মধ্যাহ্ন পিতাভ, বলরাম প্রভাতী সূর্যের কোমল ছটা শ্বেত শুভ্র। দীঘার মন্দিরে সাংস্কৃতিক কেন্দ্রে মহাসমারোহে মুখ্যমন্ত্রী ও স্বপার্ষদদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল যজ্ঞ, সংস্কৃতে যাকে বলে হবন। অগ্নিকে ঘি উৎসর্গ করে জগতের ও জীবকুলের কল্যাণ কামনাই যার উদ্দেশ্য। যারা অগ্নিকে নিবেদন করেন সেই পুরোহিতদের বলা হয় অগ্নিহোত্রী। বৈদিক যুগে এই ভারতে যেমন ব্রাহ্মণ সম্প্রদায় যজ্ঞাহুতি দিতেন, প্রাচীন মিশর, অ্যাসিরীয় ও ব্যাবিলনের সংস্কৃতিতেও মঙ্গল কামনায় যজ্ঞ হতো আগুন জ্বালিয়ে, তবে সেসব যজ্ঞে পশু উৎসর্গ হতো। বাংলায় বৈদিক সংস্কৃতি প্রবেশ করে পাল সাম্রাজ্যের শেষের দিকে, যা ব্যাপ্তি লাভ করে সেন সাম্রাজ্যে। বাংলায় মধ্যযুগ পর্যন্ত যজ্ঞের কোনো প্রচলন ছিল না। সুকুমারী ভট্টাচার্য পেঙ্গুইন প্রকাশনা থেকে প্রকাশিত দ্য ইন্ডিয়ান থিওগনি ব্রহ্মা বিষ্ণু অ্যান্ড মহেশ্বর গ্রন্থের ৯৮ পৃষ্ঠায় লিখেছেন, হিন্দুরা যে আজ তীর্থ করেন তা যজ্ঞের স্থলে প্রতিস্থাপিত, কারণ যজ্ঞ সাধারণ হিন্দু পছন্দ করেনি। রমেশচন্দ্র মজুমদার তার বাংলাদেশের ইতিহাস প্রথম খণ্ডে লিখেছেন, এখন যেমন যজ্ঞকর্ম হিন্দু ধর্মে, কিন্তু সেই যজ্ঞকর্ম ছিল না। মধ্যযুগে ব্রতানুষ্ঠান ও তন্ত্রের প্রগাঢ় প্রভাব ছিল। প্রভাবশালী সম্প্রদায় ছিল শৈব, শাক্ত ও বৈষ্ণব। এসব তিনি উল্লেখ করেছেন ২৪০ নম্বর পৃষ্ঠায়। নিহার রঞ্জন রায় তার বাঙালির ইতিহাস আদি পর্বে লিখেছেন, যতদূর জানা যায় ভূমধ্য নরগোষ্ঠীর মধ্যেই ছিল এই যজ্ঞের প্রচলন। প্রাচীন মিশরে, অ্যাসিরিয়া ও ব্যাবিলনের সুপ্রাচীন ধ্বংসাবশেষের মধ্যে যজ্ঞবেদীর নিদর্শন কিছু কিছু ক্ষেত্রে মিলেছে, এবং আশ্চর্যের বিষয় এই যে অরণি ও ব্রীহি যজ্ঞের যে দুটি প্রধান উপাদান, এই দুটি শব্দই সম্ভবত মূলত দ্রাবিড় ভাষার সঙ্গে সংযোগ আছে। সেহেতু অনুমান করাই যায় যে ভূমধ্য গোষ্ঠীর সংস্পর্শে আসিয়াই আবেস্তীয় আর্যভাষী ও ঋগ্বেদীয় আর্যভাষীরা এই যাগযজ্ঞের পরিচয় লাভ করিয়াছিলেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হুমকি দিয়েছেন, দীঘার মন্দিরে হিন্দু ছাড়া কেউ ঢুকলে তিনি দেখে নেবেন। মুখ্যমন্ত্রী জনগণের টাকায় মন্দির নির্মাণ সংবিধান বিরোধী, এতে কোনো সন্দেহ নেই, সেটা তিনিও ভালো করে জানেন। তাই তো বলা হয়েছে সাংস্কৃতিক কেন্দ্র। কিন্তু একটা বিষয় মানতে হবে, দীঘার মন্দিরে থাকবে না কোনো জাতপাতের বিচার। মজার ব্যাপার, বাঙালি সাহিত্যিক সৈয়দ মুস্তাফা আলীর কৌতূহল ছিল পুরীর মন্দির নিয়ে। তিনি জানতেন তাকে মুসলমান বলে ঢুকতে দেওয়া হবে না। সৈয়দ মুস্তাফা আলী তাই ন্যাড়া হয়ে, টিকি রেখে, নাকে তিলক কেটে, পৈতে পড়ে, গেরুয়া বসন পরে মন্দিরে ঢোকেন। আর সংস্কৃতেও তার ভালো দখল ছিল। ফলে পুরীর পাণ্ডারা ভেবে বসেন যে কোনো বিখ্যাত হিন্দু পণ্ডিত এসছেন তাদের মন্দির দর্শন করতে। এরপরে কিন্তু কোনো অমঙ্গলই ঘটেনি। এখনো যারা মন্দিরে যান তারা যে সবাই হিন্দু, এই প্রমাণপত্র কি পুরীর মন্দিরের পাণ্ডারা দেখে নেন? অথচ এই পুরীর মন্দির ইতিহাস যদি দেখেন তাহলে কি দেখা যাবে? নিহারঞ্জন রায় তার বাঙালির ইতিহাস আদিপর্ব গ্রন্থের ৪৯০ পৃষ্ঠায় লিখেছেন, পূর্ব ভারতে শবরদের যে এক সুপ্রাচীন ও সুবিস্তৃত সংস্কৃতির অবশেষ আমাদের জীবনযাত্রার নানা ক্ষেত্রে সপরিস্ফুট। পাহাড়পুর মন্দিরের অসংখ্য মাটির ফলকে শবর নরনারীদের দৈনন্দিন জীবনের নানা ছবি যেভাবে উৎকীর্ণ আছে, মনে হয় জনসাধারণের জীবনের সঙ্গে তাহাদের যোগাযোগ ছিল ঘনিষ্ঠ। বাংলার নানা স্থানে, যেমন উত্তরবঙ্গে ও পশ্চিম দক্ষিণবঙ্গে, এই শবররা কালক্রমে আমাদের হিন্দু সমাজের নিম্নতম স্তরে অঙ্গীভূত হইয়াছিলেন। নীলাচল ক্ষেত্র পুরীর সুপ্রসিদ্ধ জগন্নাথ দেবের মন্দির ও তাহার পূজার সঙ্গে শবরদের ধর্ম ও পূজানুষ্ঠানের ঘনিষ্ঠ সম্বন্ধের কথা আজ আর অবিদিত নাই। বাংলাদেশেও কোনো কোনো ক্ষেত্রে এই ঘনিষ্ঠতা ধরা পড়িবে। বিচিত্র কি? জগৎ শব্দের মূলে গম ধাতু, গতিশীলতার প্রতীক। রথ তিনটি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার তিনটি স্তম্ভ, আইন,
শাসন, বিচার। কথিত আছে সত্যযুগে অবন্তীরাজ সূর্যবংশীয় ইন্দ্রদুম্ন বিদ্যাপতিকে পাঠান আজকের ওড়িশা, সেদিনের অন্ধ্রে। বিদ্যাপতি শবর গৃহে নীলমাধবরূপী জগন্নাথের সন্ধান পান। 1000 কিউবিক মন্দির গড়ে তোলেন তিনি। পৌরাণিক যুগের সেই মন্দির ধ্বংস হলে রাজা যযাতি কেশরী মন্দির গড়েন। সেই মন্দিরও কালের স্রোতে ধ্বংস হয়ে যায়। 1198-তে রাজা অনঙ্গ ভীমদেব 5 লক্ষ তোলা সোনার বিনিময়ে এখনকার মন্দিরটি গড়ে তোলেন। 670 বাই 640 ফুট এখনকার মন্দির 20 বাই 24 ফুট প্রাচীরে ঘেরা। জৈন ও বৌদ্ধদের পাশাপাশি শৈবরাও রথযাত্রাকে নিজেদের প্রথা বলে দাবি করেন। প্রাচীন যুগে নেপালরাজ ভক্ত ছিলেন ধর্মগুরু মৎস্যেন্দ্রনাথ। স্বপ্ন দেখেন নেপাল রাজ্যের খরা কাটাতে বঙ্গদেশ থেকে গুরুকে নিয়ে আসতে হবে। গুরু মৎস্যেন্দ্রনাথ তখন বয়সের ভারে ক্লান্ত। মৎস্যেন্দ্রনাথ ছিলেন কুমিল্লার রানী ময়নামতির পুত্র, সেন বংশের সন্তান। চন্দ্রবংশীয় এই সেনেরা বখতিয়ার খিলজির পর 200 বছর রাজত্ব করেন। প্রথমে ঢাকার কাছে রামপালে ছিল রাজধানী। আষাঢ় মাসের শুক্লা তিথিতে মানুষের টানা কাঠের রথে করে গুরু মৎস্যেন্দ্রনাথকে নেপালে নিয়ে যান নেপালের রাজা। নেপালে তৎকালীন রাজধানী ছিল ললিত পাঠান, বর্তমানে যা ললিতপুরা। গুরু আসতেই নাকি নেপালে বৃষ্টি হয়। নেপালে গুরু ছিলেন গুন্ডিচায়, অর্থাৎ গুন্ডি নিনি চি চি, অর্থাৎ সুরক্ষিত বিশ্রামাগার। পুরীতেও জগন্নাথ দেবের মাসির বাড়িকে বলা হয় গুন্ডিচা। মৎস্যেন্দ্রনাথ অনেকগুলি যোগ ও কৌশল উদ্ভাবন করেন। দক্ষিণ ভারতে পাণ্ড, চোল ও পল্লব রাজাদের সময় বিষ্ণু ও শিবকে রথে চড়িয়ে শোভাযাত্রা করা হতো। পরে যা বাংলার ঢাকা ও বিক্রমপুরে চালু হয়। ভোজরাজ বিহারেও এই রথযাত্রা প্রথা চালু করেছিলেন। উৎকল রাজ্যের কেশরী বংশের রাজারা পুরীতে প্রথম রথযাত্রা শুরু করেন। সুতরাং পুরীর মন্দির সর্বত হিন্দু মন্দির কিনা বিতর্ক কিন্তু একটা থেকেই গেছে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।